আসসালামু আলাইকুম। এইচএসসি 21-এর স্টুডেন্টরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পাবলিশ হয়ে গেছে। তো সংক্ষিপ্ত সিলেবাস দেখে আমার মনে হয় যে এইচএসসি 21-এর অনেকে হচ্ছে শকড, আবার অনেক কাছে রক, যে একদম খুব খুশি। সো এইচএসসি 21-এর সিলেবাসটা আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই 6টা সাড়ে 6টার দিকে উঠে। সো আমি একটু অবাকই হলাম যে এত রাতের বেলা ঢাকা বোর্ড হচ্ছে যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পাবলিশ করেছে। এই জন্য প্রথমে বিশ্বাস করতে যাইনি, পরে দেখলাম যে না, আসলে ওটা ওয়েবসাইট থেকেই পাবলিশ হয়েছে এবং সত্য ঘটনা। সো বিশেষ করে তোমাদের বায়োলজি রুটিন দেখে আমি চরম বিরক্ত, আর কেমিস্ট্রি রুটিন দেখে আমি চরম অবাক যে আসলে কেমিস্ট্রিকে সংক্ষিপ্ত বলার কোনো সুযোগ নাই, যে কিছুই বাদ দেয় নাই। বাট একদিকে এটার খুব ভালো একটা দিক আছে, সেটাও রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে সামনে তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রির সংক্ষিপ্ত সিলেবাসটা বলবো, এবং হচ্ছে যে তোমাদের সামনে করণীয় কি, এবং এই সিলেবাসে তোমার কি কি উপকার হলো আর কি কি অপকার হলো সেটা নিয়েও আমরা কথা বলবো। তো প্রথমে আমার বায়োলজি নিয়ে যদি আমি কথা বলি, বায়োলজি, বোটানি এবং জুলজিকে একদম হচ্ছে ন্যাড়া করে দেওয়া হয়েছে। মানে হচ্ছে যে ওই মুরগিকে আমরা হচ্ছে যে ড্রেসিং, মানে হচ্ছে মুরগি একদম ব্রয়লার মুরগির চামড়া ছোলার পর যে অবস্থা, সেই অবস্থা করে দেওয়া হয়েছে বায়োলজি এবং বায়োলজি সাবজেক্টটাকে। এবং আমার কাছে মনে হলো যে অধ্যায় রাখার ক্ষেত্রে অধ্যায়ের গুরুত্বের থেকেও বিবেচনা দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালকে, যে কোন অধ্যায়গুলোর মধ্যে প্র্যাকটিক্যাল আছে সেইগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অধ্যায়ের গুরুত্ব অপেক্ষাও। নাইলে জুলজি অষ্টম অধ্যায় ছাড়া শর্ট সিলেবাস কে করে? মানে জুলজি অধ্যায়ের মাফিয়া, জুলজির ডন, জুলজির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে জুলজি 8, সেখানে জুলজি 8 তোমাদের এই সিলেবাসে নেই। তো তোমাদের কি আছে? তোমাদের বোটানির মধ্যে রয়েছে চ্যাপ্টার 2 রয়েছে, যেটা হচ্ছে কোষ বিভাজন। তারপর হচ্ছে চ্যাপ্টার 7, যেটা হচ্ছে যে আমাদের এই বোটানির মধ্যে চ্যাপ্টার 7 নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়। চ্যাপ্টার 8 টিস্যু এবং টিস্যুতন্ত্র। চ্যাপ্টার 7 এবং 8 রাখা হয়েছে এদের প্র্যাকটিক্যাল পারপাসে, যে 7 অধ্যায়ের একটা প্র্যাকটিক্যাল বোটানিতে আছে, 8 অধ্যায়ে একটা প্র্যাকটিক্যাল বোটানিতে রয়েছে। নবম অধ্যায় আমি খুশি যে না, নবম অধ্যায় রেখেছে। নবম অধ্যায় বোটানির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, নবম অধ্যায় বোটানির জন্য রেখেছে। দশম অধ্যায়ও চ্যাপ্টার ইম্পর্টেন্সের দিক থেকে খুব ভালো, দশম অধ্যায়ও রেখেছে। বাট হচ্ছে 3 রাখলে আমি আর একটু হ্যাপি হইতাম, যে আসলে বোটানি তো যাও মানা যায় না, এই অধ্যায়গুলো ভালো অধ্যায় দিয়েছে, রেখেছে, মানলাম। বাট জুলজির ক্ষেত্রে 1 এবং 2 রাখলো, 3, 4, 11, লাইক সিরিয়াসলি, যে হচ্ছে 5, 6, 7, 8, 9, 10 কিচ্ছু নাই, মানে 3, 4-এর পর 11। মানে আবারও আমার কাছে যেটা মনে হয় প্র্যাকটিক্যাল পারপাস পুরাই দ্বিতীয় অধ্যায় রাখতে হবে, ঘাসফড়িং এবং রুই মাছের জন্য দুইটাই প্র্যাকটিক্যালের বিষয়বস্তু, এবং প্রথম অধ্যায় এখান থেকেও আমাদের প্র্যাকটিক্যাল রয়েছে। সো প্র্যাকটিক্যাল পারপাসে 1 এবং 2 রেখেছে, আর এখান থেকে তো 3টা রাখতে হবে, 3, 4, 11 রেখেছে। তো মোট 5টা অধ্যায়। এখানে ঘাসফড়িংয়ের মধ্যে তোমাদের সিলেবাসে দেখলাম যে কিছুটা কমিয়েছে, ঘাসফড়িংয়ের যেমন রূপান্তরের অংশটা বাদ দিয়েছে, তারপর জননের প্রসেসটা বাদ দিয়েছে, আরও কি কি ছোট ছোট অংশ ঘাসফড়িং এর ক্ষেত্রে বাদ দিয়েছে। বাট আমার কাছে মনে হয় না যে এর থেকে সিলেবাস সংক্ষিপ্তর মধ্যেও আরো কোনো কিছু ফোকাস করা দরকার আছে অন্য কিছু। তো এই সিলেবাসটা অনেক শর্ট, এবং আমার কাছে মনে হয় এই সিলেবাসে এইচএসসি 22ও এখন চাইলে পরীক্ষা দিতে পারবে। এইচএসসি 21-এর পরীক্ষা যদি আগস্টে হয়, এইচএসসি 22কে ওই সিলেবাস দিয়ে আগস্টে বসায় দিতে পারি পরীক্ষা দিতে। একসাথে 2 ব্যাচ পরীক্ষা দিয়ে দেখ, ঝামেলা টামেলা কমে যাবে। এইচএসসি 22ও তো অনেকদিন ধরে বসে আছে। এখন হচ্ছে বায়োলজি সিলেবাসটা একদম কমে গেছে। এখন এটার কারণে সুবিধা এবং অসুবিধা কিন্তু দুইটাই আছে। প্রথম কথা হচ্ছে যে সকল স্টুডেন্টরা এতদিন একদম পড়ালেখা করনি, তোমরা একদমই পড়ো নাই, তোমাদের পড়ালেখার অবস্থা খুবই খারাপ ছিল, তাদের জন্য কিন্তু এই বায়োলজি সিলেবাসটা পারফেক্ট। যে না, তোমার এইচএসসি পাসের জন্য বা এইচএসসিতে A+ পাওয়ার জন্য এই বায়োলজি সিলেবাসটা তোমার জন্য পারফেক্ট। যে না, তুমি এইচএসসিতে খুব সহজেই এই সিলেবাসটা, মোটামুটি অনেকে বলতেছে 1 মাসের সিলেবাস, আমি তো অনেক স্লো পড়াই, মানে আমার কাছে এই সিলেবাস ধরো এই 5টা অধ্যায়, 5টা না 6টা অধ্যায় পড়াতে আমার মোটামুটি হচ্ছে যে 11টা অধ্যায় পড়াতে আমার মিনিমাম 3 থেকে 4 মাস লেগে যাবে। মোটামুটি ধরো 40টা ক্লাসের মতো, 30টা ক্লাসের মতো মিনিমাম এগুলা পড়াতে লাগবে। তো দ্যাট মিনস হচ্ছে তুমি এটা মোটামুটি 3 থেকে 4 মাসে তুমি বায়োলজি কমপ্লিট করতে পারবে, এরকম একটা সিলেবাসে দিয়েছে। বাট একটা ঝামেলার জায়গা আছে। প্রথম ঝামেলার কথা এইচএসসি নিয়ে বলি, অ্যাডমিশন নিয়ে পরে আসছি। এইচএসসি নিয়ে ঝামেলা যেটা, দেখো এই 5টা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন কিন্তু আসবে 8টা। তোমার কিন্তু সিলেবাস পরিবর্তন হলো, মান বন্টনে কোনো পরিবর্তন আসে নাই। এই 5টা অধ্যায় থেকে তোমার সিকিউ আসবে 8টা এবং এমসিকিউ আসবে 25টা।
এই জায়গায় কিন্তু কোনো পরিবর্তন নেই। আগে যেখানে আমরা বায়োলজির কিছু ইম্পর্টেন্ট পেইড টপিক পড়লেই হয়ে যেত, এখন যদি তোমার কেউ এসব অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক পড়তে বলে তাহলে কিন্তু সে তোমার ভালো চাচ্ছে না। যে বলতেছে 1 মাসে কমপ্লিট করে দেবে সে তোমার ভালো চায় না। এই জন্য 1 মাসে আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে পারবো। এই চ্যাপ্টারগুলার নারী নক্ষত্র সহ প্রত্যেকটা জিনিস তোমার জানতে হবে। না জানলে দেখো এখান থেকে 8টা প্রশ্ন আসবে। এই 8টা প্রশ্ন যেহেতু এই 5টা অধ্যায় থেকে করতে হবে, দ্যাট মিনস ইম্পর্টেন্ট ছিল না যে এতদিন যে জিনিসগুলো বা যেই টপিক তুমি বাদ দিয়ে পড়ছো। ধর তুমি মায়াসিস 1-এর ধাপ, প্রোফেজ 1-এর ধাপ শিখছো, বাকিগুলো শিখো নাই, সেগুলোও তোমার এখন শিখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এখন প্রশ্ন করার জায়গা কম, অল্প জায়গা। এক অধ্যায় থেকে যদি 100টা প্রশ্ন করতে দেয়, প্রশ্ন তো ভেতরের থেকে কঠিন কঠিন প্রশ্নগুলো আমাদের আসবে। সো এই জন্য এইটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এই জায়গাগুলার এই 5টা অধ্যায়ের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, এভরিথিং তোমার ভালো করে পড়তে হবে। এবং হচ্ছে জুলজি, জুলজির জন্য 5টা অধ্যায় আমাদের জুলজির মধ্যে রয়েছে, 1, 2, 3, 4, 5। এখানেও একই কথা যে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা জিনিস, প্রতিটা ব্যাপার তোমার ভালো করে যদি না পড়ো দেন কিন্তু তুমি হচ্ছে এইচএসসি অ্যাডমিশন পরের কথা। অনেকেই আমাকে জ্ঞান দিচ্ছে কমেন্টে যে আগে তো এইচএসসি পরীক্ষা পরে সে অ্যাডমিশন। অতি জ্ঞানী মানুষদের বলছে আগে এইচএসসির জন্যই তোমার এই জায়গাগুলার, এই অধ্যায়গুলার ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড তোমার বিস্তারিত জানতে হবে। এবং খুব ভালো করে এই অধ্যায়গুলো পড়ার একটা কিন্তু উপকারী দিক আছে যে অ্যাডমিশন টেস্টে এই অধ্যায়গুলোও তোমার ভালো করে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে এটাকে শর্ট সিলেবাস, মানে কোন ভিত্তিতে এটা শর্ট সিলেবাস? কেমিস্ট্রির 2, 3, 4, 5 এক কে পড়ায় কেমিস্ট্রি এক, যদিও প্র্যাকটিক্যাল পারপাসটা স্যারদের মিটলো না এই জায়গায়। কেমিস্ট্রি স্যাররা ভালো, তারা প্রথম অধ্যায় বাদ দেওয়ার মতো একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। আসলে আমি আমার স্টুডেন্টদের বেসিক্যালি 1, 5 পড়াই না, এখান থেকে 5 আমি আমার স্টুডেন্টদের পড়াই না। সো এটা কোন ধরনের শর্ট সিলেবাস? আর এখানে আসলে হচ্ছে যে স্টুডেন্টদের একটা দিক ভালো হয়েছে যে অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টরা খুব বেশি প্যারা খাবে না। ম্যাথ, ফিজিক্স, বায়োলজি যা করছে, মানে ম্যাথ, ফিজিক্স, বায়োলজির স্টুডেন্টদের অবস্থা গেছে খারাপ। তো কেমিস্ট্রি সবই আছে, বাদ দেওয়ার মতো কিছু নেই। দেখলাম 2, 3, 4, 5-এর মধ্যে, মানে 5-এর মধ্যে জাস্ট ভিনেগার টপিকটার কথা বলা, এবং এদের মধ্যে টপিক মোস্ট প্রবাবলি কিছুটা কমিয়েছে, কিছু ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিয়েছে, সব টপিক কিন্তু দেয় নাই এই জায়গাগুলোর মধ্যে। সো এইচএসসির জন্য পড়তে গেলে আমাদের মেইন ফোকাস রাখতে হবে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো যেন আমরা ভালো করে পড়ি, সেই জিনিসগুলো সম্পর্কে যেন আমাদের ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে। যেই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কি করা হয়েছে এখানে টপিক হিসেবে উল্লেখ করা আছে, বাট প্রশ্ন করতে গেলে কোনো বোর্ডই আসলে মাথায় রাখে না যে কি আছে কি নেই। দ্বিতীয় অধ্যায় পাইছে, তৃতীয় অধ্যায় পাইছে, এক চাপটে ইম্পর্টেন্ট জিনিস তোমাকে দিয়ে দিবে। সো এখন কিন্তু তোমার একটা ঝামেলা হইলো, এখান থেকে 5 অধ্যায় থেকে সবসময় একটা সিকিউ আসতো। সো 5 অধ্যায় থেকে একটা সিকিউ দিতে হবে দেখে এই চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট তোমাকে দিত। এখান থেকে 1 অধ্যায় থেকে একটা সিকিউ আসতো, সো এই জন্য তোমাকে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো দিত। বাট এখন তো তোমার এই 3টে অধ্যায় থেকে প্রশ্ন আসবে, তার মানে তোমার এই 3টে চ্যাপ্টার ইম্পর্টেন্ট, লেজ ইম্পর্টেন্ট সব পড়তে হবে। এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, দ্যাট মিনস এখানে ইম্পর্টেন্ট, লেজ ইম্পর্টেন্ট সব পড়তে হবে। আমার কথা ভাই, জৈব যৌগ পড়তেই তো 3 মাস সময় লাগে, এখন বাকিগুলা যাই হোক। সো কেমিস্ট্রি সব দিয়েছে। এটার একটা ভালো দিক হচ্ছে কি, এখন কথা হয়েছে যে ভাইয়া, যেটা কমন একটা প্রশ্ন যে ভাইয়া এই শর্ট সিলেবাসে কি অ্যাডমিশন টেস্ট হবে? অ্যাডমিশন টেস্ট না হইলে তো এটা আমাদের উপর একটা অনেক বড় অবিচার হয়ে যাচ্ছে। এখন আমার সহজ কথা যেটা আমি নিজেও বলছি যে এই সিলেবাসের উপরে অ্যাডমিশন টেস্ট হওয়া উচিত, এই সিলেবাসের উপর অ্যাডমিশন টেস্ট হওয়া উচিত। যদি না হয় তাহলে এটা তোমাদের সাথে আসলেও একটা অবিচার। কেন অবিচার? কারণ হচ্ছে যে তোমরা 5 মাস, মানে আগস্ট পর্যন্ত তোমরা পড়বা এই সিলেবাস, আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস তোমরা পড়বা আবার পুরা সিলেবাস। যেমন বায়োলজি বইয়ে আমার এখানে চ্যাপ্টার দিছে কয়টা? 5টা। আমার আরও 12টা করে অধ্যায় আমার বায়োলজিতে, 24টা অধ্যায়, আমার আরও 14টা অধ্যায় বাকি আছে এই জায়গায়। অ্যাডমিশন টাইমে 14টা অধ্যায় পড়া, এমন অনেক স্টুডেন্ট আছে যারা এই টাইমটা পড়ে না, অ্যাডমিশন টাইমে গিয়ে তার জন্য 14টা অধ্যায় একদম নতুন থাকবে, তখন সে কি করবে? কেমিস্ট্রির ক্ষেত্রে চিন্তা নেই, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা একটা সেফ জোনে রয়েছো। তো আমার যেটা কথা, আমার কাছে এই রুটিন দেখে একদমই মনে হচ্ছে না যে অ্যাডমিশন টেস্টে এই রুটিন ফলো করবে। এটা আমার কাছে একদমই মনে হচ্ছে না যে অ্যাডমিশন টেস্টে এই রুটিন
আদৌ ফলো করবে। কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্টে যদি শিক্ষা বোর্ডকেই ফলো করতো, যে শিক্ষা বোর্ড যা বলছে, ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে তারাও তাই ফলো করে, তাহলে তো এইচএসসি 20টা অটোপাসই দিয়ে দিত না। অ্যাডমিশন টেস্টে অটোপাস, অ্যাডমিশন টেস্টেও তোমরা চলে আসো, তোমাদের এইচএসসির জিপিএ অনুযায়ী তোমাদের হচ্ছে যে আসো, ডাবল গোল্ডেন যারা আছে তারা আসো, এখানে আসো, এখানে আসো। তো বাট হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে কিন্তু অটো পাস দেওয়া হয়নি এবার, বা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু নো মার্সি এবছর। তো তোমাদের যেই রুটিনটা দেওয়া হয়েছে এটা জাস্ট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের এইচএসসি নেওয়ার জন্য। আমাদের কোনো ইউনিভার্সিটি কিন্তু মানতে বাধ্য না, প্রত্যেকটা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের উপর শিক্ষা বোর্ডের কোনো কন্ট্রোল নেই। আফটার এইচএসসি তোমরা শিক্ষা বোর্ডের সাথে তোমাদের জাস্ট সার্টিফিকেট লেনদেনের সম্পর্ক, আর সব কিছু কিন্তু তোমাদের ইউনিভার্সিটিগুলো মেনটেন করবে। নিজেদের স্বার্থশাসিত যে ক্ষমতা রয়েছে, অটোক্রেটিক যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা অনুযায়ী। সো এই জন্য তোমাদের এই সিলেবাস অনুযায়ী আমার বেসিক্যালি মনে হয় না জীবনে এই বায়োলজি সিলেবাস অনুযায়ী মেডিকেল অ্যাডমিশন টেস্ট হওয়া সম্ভব। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্ট মানে হিউম্যান বডি, তাই না? 1 আর 2 থেকে আছে 3, 4, 11। এই সিলেবাস মেডিকেল অ্যাডমিশন টেস্টের কতটুকু মানা হবে এটা আমি জানি না, এবং হচ্ছে আমাদের মনে হয় না খুব দ্রুতই কোনো স্টেটমেন্ট আসার পসিবিলিটিস রয়েছে যে আসলে এই সিলেবাস অনুযায়ী অ্যাডমিশন টেস্ট হবে কি না। সো এটা একটা খুবই বড় কোশ্চেন। আমার যে পরিচিত যারা রয়েছে ফিজিক্স ম্যাথ পড়ায় তারা বলতেছে, এবং বুয়েট চুয়েট কুয়েট রুয়েট অনুযায়ী নানা যে ইউনিভার্সিটি আছে তারা একদম আমাকে ডাইরেক্ট বলতেছে যে ভাই এই সিলেবাসে বুয়েট জীবনে পরীক্ষা সম্ভব না, এই সিলেবাসে কখনো অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা সম্ভব না। আর তোমাদের সিলেবাসটা এমন করেছে যে ধরো ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স ম্যাথ, এগুলা তো বিশেষ করে ম্যাথটা একটার সাথে লিঙ্কড, যে ওইখানে এমনভাবে করা হয়েছে যে কোনো লিঙ্কটি আর রাখা হয়নি। তো যাই হোক, রুটিনটা করা একটা কারণ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা নিতে হবে। তোমাদের শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে না আর একটা অটোপাসের মতো ঝামেলায় যাইতে, তারা তোমাদের এক্সাম নিবে। সো যেহেতু তোমাদের এক্সাম নিবেই, নেওয়ার জন্য তোমাদের যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে। তো আমার ব্যক্তিগত ধারণা এই সিলেবাস, ব্যক্তিগত না আমার স্ট্রং ধারণা এই সিলেবাসটা শুধুমাত্র এইচএসসির জন্য। যদি তোমাদের অ্যাডমিশনের জন্য এই সিলেবাস হয় তাহলে তোমরা তো মোর দ্যান লাকি যে অ্যাডমিশন টেস্টে এরকম সিলেবাস হয়েছে, যেটা সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে লেস দ্যান 0.1%। এখন কথা হচ্ছে ভাই আমরা কি করব, আমরা এখন কিসের জন্য পড়বো, আমরা এখন কি করব। এখন কথা হয়েছে যে স্টুডেন্টদের মধ্যে এখন 2টা টাইপ আছে। তুমি কোন টাইপের স্টুডেন্ট সেটা তুমি প্রথমত চিন্তা করে নাও। 2টা টাইপ আছে। প্রথম টাইপের স্টুডেন্ট হচ্ছে যে এই বন্ধের মধ্যে, যে আজকে 5 ফেব্রুয়ারির আগে, আজকে 5 ফেব্রুয়ারির আগে তুমি বই ছুঁয়েও দেখো নাই, আজকে 5 ফেব্রুয়ারির আগেই তুমি বই ছুঁয়েও দেখোনি, তোমার এই বন্ধের 1 বছর তুমি জাস্ট নষ্ট করছো, হালকা টুকিটাকি পড়ছো, বাট তুমি তোমার পড়ালেখার প্রতি স্যাটিসফাইড না। এখন তাইলে তুমি যদি এতদিন না পড়ে থাকো, তাইলে তোমার এখন সামনে যে টাইমটা আছে এই টাইমটায় তোমার মেইন ফোকাসের জায়গা হচ্ছে এইচএসসি পরীক্ষা। তোমার মেইন ফোকাসের জায়গা থাকা উচিত এইচএসসি পরীক্ষা। সো তোমার এই শর্ট সিলেবাসের উপর সর্বোচ্চ ফোকাস করা উচিত। যেই সিলেবাস দিয়েছে সেই সিলেবাস সম্পূর্ণ 100% কমপ্লিট করে তারপর তোমার অন্য কোনো দিকে নজর দেওয়া উচিত। তো এই শর্ট সিলেবাস 100% তোমার এইচএসসির জন্য কমপ্লিট করতে হবে। শর্ট সিলেবাস 100% এইচএসসির জন্য কমপ্লিট করবে, এইচএসসিতে A+ নিশ্চিত করবে, তারপর তুমি অ্যাডমিশন টেস্টের জন্য চিন্তা করবে। কারণ আগে কিন্তু এইচএসসির A+ খুব গুরুত্বপূর্ণ। এইচএসসিতে A+ না পেলে তো কোথাও ভর্তি পরীক্ষায় দিতে পারবে না, সেটা তো পরের হিসাব। এবং এটা হলো প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট যারা আইসিইউতে আছো। কিসের আইসিইউ? যে তোমরা এতদিন পড়ালেখা করো নাই, তোমাদের খুবই বাজে সিচুয়েশন, তোমরা এখন এইচএসসি পাসের জন্য তোমাদের বা এইচএসসিতে A+ তোমাদের প্রধান লক্ষ্য। সো তারা হচ্ছে যেটা করবা। দ্বিতীয় গ্রুপের স্টুডেন্ট যারা এই বন্ধের মধ্যে টুকিটাকি পড়ালেখা করেছো, বিভিন্ন অনলাইন কোর্স করেছো এবং ভালো মতো পড়ালেখা করেছো, তোমরা একটা জিনিস মনে রাখবে, অনেক স্যাড হচ্ছে আমার নিজের পার্সোনাল আমরা স্টুডেন্ট আছে অনেক যারা হচ্ছে যে এতদিন অনেক ভালো করে পড়েছে, তারা স্যাড হচ্ছে যে ভাই আমরা এতদিন এত কষ্ট করে পড়লাম, আমাদের সব কষ্ট কি বৃথা? একটা জিনিস মনে রাখবে যে জীবনে কোনো দিনই তোমার পরিশ্রম বৃথা হতে পারে না, তোমার পরিশ্রমের একটা ভ্যালু রয়েছে। সো যেটা হচ্ছে যে বলবো যে যারা এতদিন ভালো করে পড়েছো তাদের দায়িত্ব হচ্ছে তোমরা মোটামুটি সিলেবাসটা একটু গুছিয়ে এনেছো। তোমাদের ব্যাপারটা হচ্ছে যে তোমরা আগে হচ্ছে এই জিনিসটা কমপ্লিট করবা। এখানে যা আছে, এখানে যা আছে, কেমিস্ট্রিটা নিয়ে বলতেছি না কারণ কেমিস্ট্রি যা আছে এটাই আসলে কেমিস্ট্রি। সো এগুলো আসলে কমপ্লিট করবা। ফিজিক্স ম্যাথে যা যা আছে সব কমপ্লিট করবে। কমপ্লিট করার পাশাপাশি অবশ্যই বাকি অধ্যায়গুলো দেখবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে অ্যাডমিশন টেস্টে এই সিলেবাস না মানার সম্ভাবনা অনেক 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 বেশি। সো কারণ
কারণ কি, তারা বাধ্য না তোমার এই সিলেবাস মানতে। শিক্ষা বোর্ডকে তারা মানে শিক্ষা বোর্ড দিয়ে এই সিলেবাস দিয়েছে, এই সিলেবাসে যে এক্সাম হবে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বুয়েট মেডিকেল অনেকে এটার ব্যাপারে জানবেও না, কারণ এটা তাদের দায়িত্ব না। সো যেটা হচ্ছে মেইন কথা সেটা হচ্ছে যে তোমরা যদি যতদিন কোনো নোটিশ না আসে, একদম নোটিশ দিয়ে দিল যে যেই পরীক্ষা যেই সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে সেই সিলেবাসেই ভর্তি পরীক্ষা হবে, এরকম কোনো নোটিশ যদি না আসে, অফিসিয়াল নোটিশ যদি না আসে, দেন অবশ্যই তোমরা সব কিছু পড়বে। তোমরা এই অধ্যায়গুলা, এই যে অধ্যায়গুলো আছে এইচএসসির জন্য, এগুলো একদম ভেজে ফেলবে, খুব দারুণ করে এই চ্যাপ্টারগুলো মজা করে পড়বে, এবং যে অধ্যায়গুলো নাই সেগুলোও তোমরা ওভারভিউ করবে। আমি বেসিক্যালি যে প্ল্যানটা করেছি সেটার ব্যাপারে লাস্ট একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের এইচএসসি 21-এর জন্য একটা বিজয় ব্যাচ চলছে, তোমরা অনেকেই জানো। অলরেডি প্রায় 380-র মতো স্টুডেন্ট আমাদের ব্যাচে অ্যাড হয়ে গেছে। তা ওদের আমরা আজকে একটা পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিব। ওদের আমি এই চ্যাপ্টার পড়াচ্ছিলাম, যে এগুলা পড়াচ্ছিলাম ওদের, মানে আমি এই 3rd অধ্যায়টাই শুরু করছি। লাকিলি 3rd অধ্যায় পুরাটা আছে, 3rd অধ্যায় শেষ করে আমরা 4th অধ্যায়ে এসেছি। তো আমি যেটা চিন্তা করেছি আমার পার্সোনাল ব্যাচের জন্য, আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আমরা এই সিলেবাসে যা আছে, এইখানে যা আছে তা আমরা খুব ভালো মতো পড়বো। এখানে যা আছে এই 10টা অধ্যায়ের A to Z প্রতিটা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আমরা পড়বো, কারণ যেহেতু আমাদের এইচএসসিতে এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসবে, এমনগুলো সিকিউ আসবে। সো এগুলো আমরা এমনভাবে পড়বো যেন আমাদের এইচএসসি অ্যাডমিশন টেস্ট এগুলো নিয়ে কোনো ঝামেলাই না লাগে, এগুলা নিয়ে যেন আমার কোনো চিন্তা করতে না হয়, এগুলো যেন আমার হেডেকের কোনো কারণ না হয়ে দাঁড়ায়। সো এগুলো আমরা অনেক দারুণভাবে পড়বো। এবং বাকি যে 14টা অধ্যায় আমাদের রয়েছে, সেই 14টা অধ্যায় আমরা কি করব, সেই 14টা অধ্যায় আমরা অ্যাডমিশন স্টাইলে পড়বো, মেডিকেল অ্যাডমিশন স্টাইলে পড়বো। সো এগুলার উপর ক্লাস হবে, আর বাকি 14টা অধ্যায়ের উপর আমরা 15-16টা ক্লাস নিব। সেই 15-16টা ক্লাস নিয়ে বাকি 14-15টা অধ্যায় আমরা অ্যাডমিশন স্টাইলে একটা ওভারভিউ করে রাখবো। তোমার মাথায় একটু ঢুকায় রাখবো যে এই শব্দগুলো আছে, যেন তোমার কাছে মনে না হয় যে আল্লাহ এটা কোথা থেকে আসলো। অ্যাডমিশন টাইমে যেন তুমি পাগল হয়ে না যাও, কারণ অ্যাডমিশন টাইম তোমাদের এইচএসসির পর 3-4 মাস তোমরা হয়তো পাবা, 3-3.5 মাস। সেখানে বায়োলজি 14টা অধ্যায় যদি থাকে, নতুন করে পড়া, একদমই না শুনে নতুন করে 14টা অধ্যায় সম্পর্কে জানা, ইটস প্রিটি টাফ। সো দ্যাটস ওয়াই আমরা একটা ওভারভিউ করে রাখবো অ্যাডমিশন স্টাইলে বায়োলজিটাকে, যেন তোমার বায়োলজি রিলেটেড কোনো প্রবলেম আর না থাকে। আর কেমিস্ট্রি বাদ আছে কি, A1 আর 5 ওভারভিউ করতে আমাদের 2 থেকে 3টা ক্লাস লাগবে সর্বোচ্চ অ্যাডমিশন স্টাইলে। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের যেটা বলবো যে তোমরা বায়োলজি কেমিস্ট্রির জন্য আমি তো বললাম এটাই করতে হবে তোমাদের, যে এই চ্যাপ্টারগুলো পড়ার পাশাপাশি এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, যেহেতু এইচএসসি আগে আমাদের। তার পাশাপাশি আমাদের হাতে যেহেতু ভালো সময় আছে, মাত্র ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তোমাদের আগস্টের আগে পরীক্ষা হবে না ইনশাল্লাহ। তো এই যে আমাদের এখানে আছে, এই সিলেবাসটা পুরাটা কমপ্লিট করে বাকি জিনিসগুলো একটু পড়ো। সেম ম্যাথ এবং ফিজিক্সের জন্য তোমরা ম্যাথ এবং ফিজিক্স যে টিচারের কাছে পড়বে, সেও আশা করি যে আমাদের মতের সাথেই একমত হবে যে না, তোমাদের সব কিছু পড়তে হবে। সো যে চ্যাপ্টারগুলো ম্যাথে নাই, যে চ্যাপ্টারগুলো ফিজিক্সে নাই, সেই চ্যাপ্টারগুলোও তোমরা একটু জেনে রাখো। সেই চ্যাপ্টারে ফিজিক্সের অন্তত ম্যাথগুলো করে রাখো, তুমি থিওরি না বুঝো, তুমি ম্যাথগুলো করে রাখো। ম্যাথমেটিক্সের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ অ্যাডমিশনে যে ম্যাথগুলো আসে সেগুলো একটু করে রাখো, যদিও থিওরি না বুঝে ম্যাথ করা অনেক কষ্ট, বাট ওই অধ্যায়গুলোও একটু প্রিসিপিটেশন নিয়ে রাখো তোমার মস্তিষ্কের মধ্যে। না হলে অ্যাডমিশন টাইমে গিয়ে কিন্তু তুমি পাগল হয়ে যাবে, তখন তোমার মাথায় গান চলবে, আমি পাগল হয়ে যাব। সো এই জন্য অবশ্যই যেটা বলবো, এই সিলেবাসটা আমাদের প্রাইম ফোকাস থাকবে, যেহেতু আমাদের এইচএসসি সবার আগে, এবং এইচএসসিতে A+ আমার পাইতেই হবে না, পাইতে হবে না তোমাদের। সো এটা হচ্ছে মেইন কথা, এইটা আমাদের প্রাইম ফোকাস, মেইন ফোকাস আমরা এটার মধ্যে দিব, সবচেয়ে বেশি জোর আমরা এটার মধ্যে দিব। এবং হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে, বাকি অধ্যায়গুলোর উপরও আমরা একটা ফোকাস রাখবো, বাকি অধ্যায়গুলো আমরা ভালো করে পড়বো, বাকি অধ্যায়গুলোও আমরা অ্যাডমিশনের জন্য একটু রেসিডুয়াল নলেজ আমরা বাকি অধ্যায়গুলো থেকে নিয়ে রাখবো, যেন আমাদের অ্যাডমিশন টাইমে আমার কাছে যেন মনে হলো আমি কই আসলাম, আমার কি হবে, আমি এখন কই যাব, ঠিক আছে, সব কিছুর জন্য। সো এখন থেকে তোমরা ভালো করে পড়ো এবং মাথা থেকে সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলো, এই চ্যাপ্টারগুলো একদম ভালো করে পড়ে ফেলো। একই সাথে হচ্ছে যে
বাকি জিনিসগুলো দেখো। এটা দুই টাইপের স্টুডেন্টের জন্য কিন্তু, যে টাইপ 1 যদি হও তোমার একদমই পড়ালেখা করো নাই, তাহলে আগে এইচএসসির দিকে ফোকাস দাও, আগে তুমি এগুলো শেষ করো, করার পর যদি টাইম থাকে দেন তুমি অন্য কিছুতে যাও। আর তুমি যদি অ্যাডমিশনের মানে তোমার যদি আগে পড়া থাকে এবং তোমার ফোকাস যদি থাকে যে না এইচএসসিতে শুধু ভালো করলে হবে না, আমার অ্যাডমিশনের চিন্তাও করতে হবে, দেন তোমার দুইটাই দেখা উচিত। সো আশা করি বুঝতে পারছো। আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্টে জানাও, আমি সেটা নিয়ে হয়তো তোমাদের সাথে আরেকটা লাইভ সেশন করতে পারি। ওকে, থ্যাংক ইউ অল।